আজকে আমরা লিস্টিং সেকশন 3 এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চন টাইপটা নিয়ে দেখবো ইনশাল্লাহ। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চন টাইপের প্রথমে আমরা স্যাম্পল কোয়েশ্চন একটা দেখে নিই। আমাদের স্যাম্পল কোয়েশ্চন হচ্ছে এটা, কেমব্রিজ 15 টেস্ট 3, কোয়েশ্চন নাম্বারস 21 to 26। তো এই বইটা কেমব্রিজ 15 যদি আপনার সাথে থাকে তাহলে এটা বের করে টেস্ট 3 এর 21 নম্বর কোয়েশ্চনটা ওপেন করলে ভালো হয়। না থাকলে স্ক্রিন দেখে দেখে মিলাতে পারবেন, সমস্যা নাই। তো বের করছি স্যার। ওকে, টেস্ট কত? টেস্ট 3। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই কোয়েশ্চনকে আরো আরো একটা পরিভাষায় বলা হয়, সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্সেস। অর্থাৎ সেন্টেন্সের মধ্য থেকে সেন্টেন্সের কিছু অংশ থাকবে না, ওই অংশটা আপনাকে পূরণ করতে হবে। যেমন আমাদের সামনে আমরা যে কোয়েশ্চনটা দেখতে পারতেছি সেটার ইনস্ট্রাকশনে লেখা আছে রাইট ওয়ান ওয়ার্ড অনলি ফর ইচ আনসার। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা কোয়েশ্চনের মধ্যে যে ব্ল্যাঙ্ক আছে ওই ব্ল্যাঙ্কে আপনি শুধু একটা ওয়ার্ড লিখতে পারবেন। অনেক সময় এমনও থাকে যে ব্ল্যাঙ্কে একটা ওয়ার্ড না, বরং দেওয়া থাকবে রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস, অথবা লেখা থাকতে পারে রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস ফর ইচ আনসার। তো এখানে যেহেতু লেখাই আছে যে শুধুমাত্র একটা ওয়ার্ড আপনি লিখতে পারবেন, সেই হিসাবে একটার বেশি ওয়ার্ড আপনি যদি লিখেও ফেলেন তাহলে আপনার মার্কটা কাটা যাবে। তো এটা হলো প্রথম বিষয়। এই কোয়েশ্চন টাইপে ইনস্ট্রাকশনটা প্রথমেই ভালো করে দেখে নেওয়া উচিত যে কতটা ওয়ার্ড আমি লিখতে পারবো, এই বিষয়টা যেন আমি ভালো করে খেয়াল করি। অন্যথায় যদি আমি ওয়ার্ড লিমিটের চাইতে বেশি লিখে ফেলি তাহলে হয়তো গ্রামাটিক্যালি সেন্স মেক করবে, কিন্তু এরপরেও আমি আর আনসারটা ভুল হবে, কারণ আমি ইনস্ট্রাকশন ফলো করি নাই। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমি টাইটেলটা দেখে নেব। টাইটেলটা দেখব এবং কন্টেন্টটা বোঝার চেষ্টা করব। কন্টেন্ট মানে বিষয়বস্তু। টাইটেলে কি লেখা আছে? হোয়াট হেজেল শুড অ্যানালাইজ অ্যাবাউট আইটেমস ইন নিউজ পেপার্স। অর্থাৎ নিউজ পেপারে যে আইটেমগুলো থাকে, আইটেম মানে নিউজ আইটেম, যেমন এক একটা নিউজ হলো এক একটা আইটেম। তো নিউজ পেপারে যে আইটেমগুলো থাকে এগুলার ব্যাপারে হেজেলের কোন জিনিস অ্যানালাইজ করা উচিত। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। তাহলে আমরা কন্টেন্টটা মোটামুটি বুঝতে পারলাম টাইটেল থেকে, যে হেজেলের একটা কাজ আছে, কাজটা হচ্ছে পত্রিকার মধ্যে থাকা বিভিন্ন খবরাখবর গুলাকে পর্যবেক্ষণ করে করে বিশ্লেষণ করা। এবং আমাকে যেই প্রশ্নটা দিছে সেই প্রশ্নের মধ্যে পয়েন্ট আকারে আলোচনা হবে যে কোন কোন বিষয়ে নিয়ে বিশ্লেষণ করা উচিত হেজেল। তো এই হিসাবে আমরা কিছু জিনিস ধারণা করে নিতে পারি যে পত্রিকার প্রত্যেকটা নিউজের কি কি বিষয় থাকতে পারে। এটা কিন্তু চট করে আমরা মাথার মধ্যে একবার চিন্তা করে ফেলতে পারি। যেমন একটা নিউজ পেপারে হেডলাইন থাকে, নিউজ পেপারে ছবি থাকে, নিউজ পেপারে কলাম থাকে। তো এই ধরনের অনেক বিষয় থাকে। লিস্ট আমরা বুঝতে পারলাম যে কি নিয়ে কথা হচ্ছে। এখন আমরা সরাসরি কোয়েশ্চেন গুলাতে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6টা কোয়েশ্চেন আছে। তো এই 6টা কোয়েশ্চেন আমি সিরিয়ালি হবে আলোচনা অডিওতে। আমিও যখন আমাকে চেক করার টাইম দিবে তখন আমিও সিরিয়ালি এগুলা দেখব, এবং এখান থেকে আমরা কিওয়ার্ড বাছাই করে নেব। যেমন প্রথম কোয়েশ্চনটা যদি আমি দেখি, হোয়াট ড্যাশ দ্য আইটেম ইজ অন। তো এখানে কিওয়ার্ড হিসাবে আমরা অন শব্দটাকে চুজ করতে পারি। অন শব্দটাকে কেন আমি কিওয়ার্ড হিসাবে চুজ করলাম?
অন শব্দটাকে আমি কিওয়ার্ড হিসেবে চুজ করলাম কারণ অন একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ হচ্ছে দুইটা নাউন, দুইটা বিষয়ের মধ্যে কম্পারিজন করা, একটা সাপেক্ষে আর একটা কোন জায়গায় আছে এটা বোঝানো। তাহলে অন থাকার কারণে আমি মোটামুটি একটা আইডিয়া পাবো যে কোনো একটা বিষয়ের সাপেক্ষে আরেকটা বিষয় কোন জায়গায় আছে এটা নিয়ে কথা হবে। এটা আমি সহজে বুঝতে পারবো। আমি আরো বুঝতে পারবো যে সাধারণত পেজের ক্ষেত্রে অন শব্দটা বেশি আসে। হুইচ পেজ আর ইউ অন, অর্থাৎ আপনি কোন পেজে আছেন, এটা একটা এক্সাম্পল। পরের কোশ্চেনে যদি আমি চাই, দ্য ড্যাশ অফ দ্য আইটেম ইনক্লুডিং দ্য হেডলাইন। তো এইখানে আমি হেডলাইনটাতে আন্ডারলাইন করে ফেললাম। দেখেন, এই কোয়েশ্চন যদি প্যারাফ্রেজ করে দেয় তাহলে প্রথমে হেডলাইন বলতে পারে এবং পরে আমার আনসার বলতে পারে। আর যদি প্যারাফ্রেজ না করে দেয়, বেশি প্যারাফ্রেজ না করে, তাহলে প্রথমে আমার আনসারটা বলবে তারপরে হেডলাইনটা বলবে। এই কারণে আমি হেডলাইনটা কিওয়ার্ড হিসেবে দাগালেও আনসারটা কিন্তু আমার কিওয়ার্ডের আগে আসবে। এই কারণে প্রত্যেকটা কথাই মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ হয়তো আনসারটা বলে ফেলবে এরপর হেডলাইন শব্দটার কথা বলবে। তখন আমাকে ধরতে হবে যে আনসার একটু আগে যেটা বলছে ওইটাই, এবং ওইটা হলো অমোঘ আনসার। এর পরের কোশ্চেনে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো লেখা আছে এনি ড্যাশ অ্যাকম্পেনিং দি আইটেম। অ্যাকম্পেনি, অ্যাকম্পেনি মানে কি? সঙ্গ দেওয়া, অর্থাৎ আইটেমের সাথে আসছে এমন কোনো বিষয় নিয়ে এখানে কথা হবে। অ্যাকম্পানি শব্দটা আমি একবার এখানে লিখে ফেলি, এটা খুব মজার একটা শব্দ। আমরা সবাই ইংরেজিতে একটা প্রবাদ হয়তো শুনছি, এটা হলো এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। অর্থাৎ একজন মানুষকে তার সঙ্গ দিয়েই চেনা যায়। কোম্পানি বলতে বোঝায় সঙ্গ। তো কোম্পানি বলতে আমরা অন্য জিনিসও বুঝি। কোম্পানি বলতে একটা প্রতিষ্ঠানকেও কোম্পানি হিসাবে বলা হয়, কোনো একটা সংগঠনকেও কোম্পানি হিসাবে বলা হয়, তবে এইখানে কোম্পানি শব্দটা আসছে সঙ্গ হিসেবে, বন্ধু হিসাবে, বন্ধুকেও কোম্পানি বলা হয়। আর সঙ্গ হওয়া এটাকে বলা হয় অ্যাকম্পানি। তাহলে এইখানে বলতেছে এনি ড্যাশ অ্যাকম্পানিং দি আইটেম, এখানে অ্যাকম্পানিং অর্থ হবে যে এই আইটেমের সাথে যে জিনিসটা আসছে ওইটা বোঝানোর জন্য অ্যাকম্পানি শব্দটা এখানে আসবে। এরপরের কোয়েশ্চনে আমরা যাই, ড্যাশ অফ দ্য আইটেম, ফর এক্সাম্পল হোয়াটস মেড প্রমিনেন্ট। প্রমিনেন্ট শব্দের অর্থ হলো যেটা প্রকাশ্য করা বা যেটাকে সামনে নিয়ে আসা। যেটাকে সামনে নিয়ে আসা হয়, যেটাকে ফুটিয়ে তোলা হয়, ওইটাকে বলে প্রমিনেন্ট। এখানেও আবার আগের মতো হচ্ছে যে এইটা হয়তো পরে বলবে, আগে আমার আনসারটা বলবে। এই কারণে পুরো কথাটাই আমার ভালো করে শুনতে হবে। এরপরে আছে দ্য রাইটার্স মেইন, লেখকের মূল ড্যাশ। তো লেখকের মূল কি এটা তো আমরা এখনো জানি না, এটা আনসারে বলবে। তবে যতটুকু আমরা বুঝতে পারতেছি ততটুক থেকে একটা জিনিস আমরা বলতে পারি, সেটি হলো যে রাইটার্স মেইন ড্যাশ দিয়ে যে জিনিসটা হবে ওইটা আমার আনসার। কিন্তু এছাড়া তারা আলোচনার মধ্যে এমনও বলতে পারে যে হয়তো লেখকের অনেকগুলা ড্যাশ আছে, এর মধ্যে মেইন ড্যাশ হচ্ছে এটা, বা এর মধ্যে মেইন ড্যাশটা লক্ষণীয়। তো হিসেবে যখন মেইন শব্দ বা মেইন শব্দের সিনোনিম ইউজ করবে তখন ওইটাকেই আমি আনসার হিসেবে নিব। এর পরের কোয়েশ্চনে, দ্য ড্যাশ দ্য রাইটার মে মেক অ্যাবাউট দ্য রিডার। অর্থাৎ রিডারের ব্যাপারে রাইটার কোনো একটা কিছু করবে।
রাইটার হয়তো রিডারের ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নিবে বা কিছু একটা করবে, ওই যেই জিনিসটা করবে ওইটাই হবে আমার আনসার। এখন যেহেতু আমরা কিওয়ার্ডও বুঝে ফেললাম এবং দাগিয়ে নিলাম, এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো যে আনসারিং স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করলাম সেইগুলা সংক্ষেপে একবার লিস্ট আকারে দেখে নেব। প্রথমে আমরা বলছিলাম যে ইনস্ট্রাকশন ভালো করে পড়তে হবে, কারণ ইনস্ট্রাকশনের মধ্যে এখানে লিখে দিবে যে আপনি কতটা ওয়ার্ড লিখতে পারবেন বা নাম্বার লিখতে পারবেন কিনা। এরপরে আমরা টাইটেলটা পড়বো। টাইটেলটা পড়ার উদ্দেশ্য হচ্ছে কন্টেন্টটা বোঝা, আন্ডারস্ট্যান্ডিং দ্য কন্টেন্ট বা বিষয়বস্তু বোঝার চেষ্টা করা। এরপরে আমরা কিওয়ার্ড দাগিয়ে নেব। কিওয়ার্ড দাগানোর সময় আমরা আনসার প্রেডিক্ট করার চেষ্টা করব। প্রেডিক্ট করা মানে আন্দাজ করা, আগে থেকে ধারণা করা যে আনসার কি হতে পারে বা কোন ধরনের বিষয় আমার আনসারে আসতে পারে। স্পেলিং স্পেলিং এর ব্যাপারে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এখানে স্পেলিং ভুল হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনার স্পেলিং যদি একটা অক্ষরও ভুল হয় আপনার মার্কটা কাটা যাবে, আপনি মার্ক পাবেন না। এখন যেহেতু আমরা মোটামুটি অ্যান্সারিং স্ট্র্যাটেজি দেখে নিলাম ভালোভাবেই, আমরা সরাসরি প্রশ্নটা সলভ করার দিকে যেতে পারি ইনশাল্লাহ। আমি অডিওটা ওপেন করতেছি। এই ধরনের কোয়েশ্চেন টাইপে একটা জিনিস উল্লেখ্য, সেটা আমরা সেকশন 2 তেও খুব সম্ভবত আলোচনা করছিলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন টাইপটা তুলনামূলকভাবে একটু সহজ হয়, এই কারণে তারা কয়েকটা জিনিস একটু এদিক সেদিক করে কোয়েশ্চনটাকে একটু কঠিন বানানোর চেষ্টা করতে পারে। এর মধ্যে একটা জিনিস হলো যে প্যারাফ্রেজিং একটু বেশি করতে পারে, আর একটা বিষয় হলো যে একটু বেশি লম্বা করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা কোয়েশ্চনে কিন্তু ছোট ছোট, কিন্তু তারা তাদের আলোচনায় যখন এগুলো নিয়ে ডিসকাস করবে তখন দেখা যাবে যে হয়তো অনেক বড় করে আলোচনা করতেছে। ওইখানের মধ্য থেকে আপনাকে প্রাসঙ্গিক পয়েন্টটা খুঁজে বের করতে হবে এবং সঠিক উত্তরটা টুকে নিতে হবে। আর আরেকটা জিনিস করতে পারে, সেটি হলো যে এই ধরনের কোয়েশ্চনে তারা অনেক সময় স্পিডও বাড়িয়ে দিতে পারে, কথার স্পিডটা একটু বাড়িয়ে দিতে পারে, একটু স্পিডে কথা বলবে, একটু দ্রুত কথা বলবে। এতে করে আপনার কোয়েশ্চনের আনসার খুঁজে বের করাটা একটু কঠিন হয়ে যাবে। তো এই জিনিসগুলা করতে পারে, করার সম্ভাবনা আছে এই ধরনের কোয়েশ্চন টাইপে, কারণ স্বাভাবিকভাবেই এই ধরনের কোয়েশ্চন টাইপ অন্যান্য কোয়েশ্চন টাইপের চাইতে একটু সহজ হয়। যেহেতু পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে আপনার ইংরেজি টেস্ট করা, তো তারা তো চাইবে না যেন বেশি সহজ প্রশ্ন হয়, এই কারণেই আপনার জন্য এটা একটু কঠিন করতে পারে। Part 3. You will hear two students, called Hazel and Tom, talking about Hazel's media studies assignment. First, you have some time to look at questions 21 to 26. Now listen carefully and answer questions 21 to 26. Tom, could I ask you for some advice, please? Yes, of course. If you think I can help. What's it about? It's my first media studies assignment, and I'm not sure how to go about it. You must have done it last year. Is that the one comparing the coverage of a particular story in a range of newspapers? That's right. Oh, yes. I really enjoyed writing it. So, what sort of things do I need to compare? Well, there are several things. For example, there's the question of which page of the newspaper the item appears on. You mean because there's a big difference between having it on the front page and the bottom of page 10, for instance? Exactly.
And that shows how important the editor thinks the story is. Then there's the size. How many column inches the story is given. How many columns it spreads over. And I suppose that includes the headline. It certainly does. It's all part of attracting the reader's attention. What about graphics? Whether there's anything visual in addition to the text? Yes, you need to consider those too, because they can have a big effect on the reader's understanding of the story. Sometimes a bigger effect than the text itself. Then you'll need to look at how the item is put together. What structure is it given? Bear in mind that not many people read beyond the first paragraph. So what has the journalist put at the beginning? And if, say, there are conflicting opinions about something, does one appear near the end where people probably won't read it? And newspapers sometimes give wrong or misleading information, don't they? Either deliberately or by accident. Should I be looking at that too? Yes, if you can. Compare what's in different versions. And as far as possible, try and work out what's true and what isn't. And that relates to a very important point. What's the writer's purpose? Or at least the most important one, if they have several. It may seem to be to inform the public, but often it's that they want to create fear or controversy, or to make somebody look ridiculous. Gosh, I see what you mean. And I suppose the writer may make assumptions about the reader. That's right. About their knowledge of the subject, their attitudes, and their level of education, which means writing so that the readers understand without feeling patronized. All of that will make a difference to how the story is presented. এখন আমরা একসাথে দেখা শুরু করি, সলভ করা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে প্রত্যেকটা কোশ্চেনের আসলে আনসার কোন জায়গায় আছে। Now listen carefully and answer questions 21 to 26. Tom, could I ask you for some advice, please? টম, ক্যান আই আস্ক ইউ ফর সাম অ্যাডভাইস প্লিজ? তাহলে হেজেল টমকে কিছু অ্যাডভাইসের জন্য, কিছু উপদেশের জন্য নক করছে। Yes, of course. ইয়েস অফ কোর্স, এবং টমও জবাব দিছে এবং বলছে যে হ্যাঁ অবশ্যই তুমি আমার কাছে জিজ্ঞেস করতে পারো বা জানতে চাইতে পারো। If you think I can help. ইফ ইউ থিঙ্ক আই ক্যান হেল্প, যদি তোমার মনে হয় যে আমি সাহায্য করতে পারবো তাহলে হ্যাঁ অবশ্যই তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। What's it about? হোয়াটস ইট অ্যাবাউট, এটা কি ব্যাপারে তুমি জিজ্ঞেস করতে যাচ্ছ? First media studies assignment. ইটস মাই ফার্স্ট মিডিয়া স্টাডিজ অ্যাসাইনমেন্ট। তো হেজেল বলতেছে যে এটা হচ্ছে তার প্রথম মিডিয়া স্টাডিজ অ্যাসাইনমেন্ট, তার মানে মিডিয়া স্টাডিজ সাবজেক্ট নিয়ে পড়তেছে এবং ওই সাবজেক্টের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। And I'm not sure how to go about it. And I'm not sure how to go about it. এখানে একটা ফ্রেজ বলছে, ফ্রেজটা হচ্ছে I am not sure how to go about it. তো এটা হলো আমাদের ফ্রেজ, how to go about it. Go about it মানে go দিয়ে আমরা সাধারণত বুঝি যে যাওয়া বোঝায়। তো হাউ টু গো অ্যাবাউট ইট, এই পুরো ফ্রেজটা দিয়ে, গো অ্যাবাউট ইট পুরো ফ্রেজটা দিয়ে বোঝায় যে এই ব্যাপারটা নিয়ে আমি কিভাবে শুরু করব বা এই ব্যাপারটা কোন অ্যাঙ্গেল থেকে আমি শুরু করব, এটা কিভাবে ম্যানেজ করব, এই জিনিসটা আমি বুঝতেছি না, বা এই জিনিসটাই মূলত বোঝায় গো অ্যাবাউট ইট, এটা আমি কিভাবে কিভাবে কি করব এই বিষয়টা নিয়ে। You must have done it last year. ইউ মাস্ট হ্যাভ ডান ইট লাস্ট ইয়ার। হেজেল তারপর টমকে বলতেছে যে তুমি হয়তো গত বছর এটা করছো। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে টম হয়তো হেজেলের সিনিয়র, গত বছর এই অ্যাসাইনমেন্টটা করছে, হেজেল হচ্ছে জুনিয়র। তো হেজেল সিনিয়র হিসেবে টমের কাছে উপদেশ চাচ্ছে বা সাহায্য চাচ্ছে যে কিভাবে অ্যাসাইনমেন্টটা করতে পারে। Is that the one comparing the coverage of a particular story in a range of newspapers?
It's my first media studies assignment, and I'm not sure how to go about it. You must have done it last year. Is that the one comparing the coverage of a particular story in a range of newspapers? Is that the one covering আরেকবার রিপিট করতেছি It's my first media studies assignment, and I'm not sure how to go about it. You must have done it last year. Is that It's my first media studies assignment. I don't know how to go about it. You must have done it last year. তুমি হয়তো এটা গত বছর the করছো। one comparing the coverage? Is that the one comparing the coverage of a particular story? Is that the one comparing the coverage of a particular story? অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা কি ওই অ্যাসাইনমেন্ট যেখানে একটা পার্টিকুলার মানে একটা নির্দিষ্ট স্টোরির কাভারেজকে কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয় Of a particular story in a range of newspapers? ইন এ রেঞ্জ অফ নিউজপেপার, যে বিভিন্ন নিউজপেপার একটা স্টোরিকে কিভাবে উপস্থাপন করে এই ব্যাপারে এইটার একটা তুলনামূলক বিশ্লেষণ। এই অ্যাসাইনমেন্টটি কি ওই অ্যাসাইনমেন্টটি? That's right. দ্যাটস রাইট, হেজেল বলতেছে দ্যাটস রাইট। তারপর টম বলছে ও ইয়েস, Enjoyed writing it. আই রিয়েলি এনজয়েড রাইটিং ইট। আমি অনেক মজা পাইছি এটা করতে সময়। So, what sort of things do I need to compare? সো হোয়াট সর্ট অফ থিংস ডু আই নিড টু কম্পেয়ার? হেজেল জিজ্ঞেস করতেছে যে তাহলে কোন কোন বিষয় আমার কম্পেয়ার করতে হবে। অর্থাৎ একটা স্টোরিকে বিভিন্ন নিউজ পেপার বিভিন্নভাবে উপস্থাপন করছে। এখন এইটার যে অ্যাসাইনমেন্টটা আমি করব, এই অ্যাসাইনমেন্ট করার সময় কোন কোন বিষয় আমি মাথায় রাখবো, যে কোন কোন বিষয়গুলাকে আমি একটার সাথে আরেকটার তুলনা করব, এক নিউজ পেপারের সাথে আরেক নিউজ পেপারের তুলনা করব। Well, there are several things. ওয়েল দেয়ার আর সেভারাল থিংস, হ্যাঁ অনেকগুলা বিষয় আছে। For example, there's the question of which page of the newspaper the item appears on. For example, there's a question about which page of the newspaper the item appears on. যে উদাহরণস্বরূপ একটা প্রশ্ন আছে এটা যে কোন পেজে নিউজ আইটেমটা স্থান পাইছে, অর্থাৎ কোন পত্রিকার কোন পেজে নিউজটা তারা প্রকাশ করছে। তাহলে 21 নম্বর কোশ্চেন কি হবে? হোয়াট পেজ দ্য আইটেম ইজ অন। হোয়াট পেজ দ্য আইটেম ইজ অন। হয়তো একটা নিউজ পেপার আইটেমটা প্রথম পৃষ্ঠায় ছাপাইছে আর অন্য একটা নিউজ পেপার হয়তো লাস্টের পৃষ্ঠায় ছাপাইছে। তো যেই নিউজ পেপার প্রথম পৃষ্ঠায় ছাপাইছে আমরা বুঝতেই পারতেছি যে ওই নিউজ পেপার এটাকে গুরুত্ব দিতেছে এই নিউজটাকে, এই জন্য প্রথম পৃষ্ঠায় ছাপাইছে। আর যে নিউজ পেপার লাস্টের পৃষ্ঠায় ছাপাইছে ওইটা আমরা বুঝতে পারতেছি যে ওই নিউজ পেপারটা হয়তো নিউজটাকে গুরুত্ব দিতেছে না। এইটা থেকে আমরা কি নিউজ পেপারের পার্থক্যটা বুঝতে পারলাম যে কোন নিউজ পেপার আসলে কোন ধরনের নিউজকে বেশি গুরুত্ব দেয়। এটাই হলো মূল অ্যাসাইনমেন্টের কাজ। You mean because there's a big difference between having it You mean because there's a big difference between having it, অর্থাৎ তারপর হেজেল বলতেছে এই কারণে নাকি যে একটা পার্থক্য তৈরি হয়ে যায়, on the front page and the bottom of page 10, for instance? যে there's a big difference between having it on the first page and the bottom of page 10 for instance, যে প্রথম পেজে আর পেজ 10 এর লাস্টের দিকে নিউজটা থাকার মধ্যে একটা পার্থক্য আছে। এই কারণে কি পেজ ইম্পর্টেন্ট? Exactly. টম বলতেছে এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই। That shows how important the editor thinks the story is. And that shows how important the editor thinks the news is. তারপর টম বলতেছে যে এবং এটা থেকে বোঝা যায় যে সম্পাদক নিউজটাকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করতেছেন। There's the size. Then there's the size. এরপরে লক্ষণীয় বিষয় হচ্ছে সাইজ। তাহলে 22 নম্বর প্রশ্নের আনসার কি হবে? The size of the item. আইটেমের সাইজ কত বড়? How many column inches the story is given. How many column inches the story is given. নিউজপেপারের স্টোরিগুলো তো কলাম এবং ইঞ্চ হিসাবে করা হয়, তো
এইটাই বুঝতে চাচ্ছে, সাইজ দিয়ে এটাই বুঝাইছে, এবং টম এটা ব্যাখ্যা করতেছে যে হাউ মেনি কলাম ইঞ্চেস দ্য স্টোরি ইজ গিভেন, How many columns it spreads over. হাউ মেনি কলামস ইট স্প্রেডস ওভার, অর্থাৎ কতটা কলাম ব্যাপী এই স্টোরিটা স্থান পাইছে। I suppose that includes the headline. It's And I suppose that includes the headline. হেজেল বলতেছে যে এবং আমার ধারণা বা আমি মনে করতেছি যে হয়তো এই সাইজের সাথে হেডলাইনটাও উল্লেখযোগ্য বা হেডলাইনটাও এটার অন্তর্ভুক্ত। তারপর টম বলতেছে সার্টেনলি, যে হ্যাঁ অবশ্যই হেডলাইনটাও সাইজের সাথে প্রাসঙ্গিক এবং হেডলাইনটাও উল্লেখযোগ্য একটা বিষয়, does. যে হেডলাইনের সাইজটা কত বড়। ঠিক আছে, দেখা যায় একটা নিউজের হেডলাইন হয়তো কোনো একটা নিউজ পেপার অনেক বড় করে দিতেছে, অন্য আরেকটা নিউজ পেপার ছোট করে দিতেছে। It's all part of attracting the reader's attention. ইটস অল পার্ট অফ অ্যাট্রাক্টিং দ্য রিডার্স অ্যাটেনশন, এটা হচ্ছে রিডারের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করার একটা মাধ্যম। Graphics. Columns it spreads over. And I suppose that includes the headline. It certainly does. It's all part of attracting the reader's attention. What about graphics? তারপর হেজেল জিজ্ঞেস করতেছে হোয়াট অ্যাবাউট গ্রাফিক্স, যে গ্রাফিক্স এর ব্যাপারে কি করব, গ্রাফিক্স কি গুরুত্বপূর্ণ, গ্রাফিক্স এর বিষয়টা কি তুলনা করা জরুরি। তারপর দেখি টম কি বলে, তাহলে আমরা এটা থেকে এতটুকু বুঝতেছি যে গ্রাফিক্সও একটা আনসার হতে পারে। যদি টম বলে ইয়েস গুরুত্বপূর্ণ, তাহলে গ্রাফিক্সটা আনসার হবে, যদি টম নো বলে তাহলে গ্রাফিক্সটা আনসার হবে না, অন্য কিছু একটা আনসার হবে। Whether there's anything visual in addition to the text. Yes. whether there's anything visual in addition to the text, হেজেল আর ব্যাখ্যা করতেছে যে টেক্সটের সাথে ভিজুয়াল কোনো জিনিস আছে কিনা। ভিজুয়াল মানে যে জিনিসটা দেখা যায়, ভিজুয়াল ভিজুয়াল মানে যে জিনিসটা দেখা যায়। তো ভিজুয়াল থেকে আরেকটা শব্দ আসছে, হ্যাঁ যেমন ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন মানে কোনো জিনিস কল্পনার মধ্যে দেখতে পারা, হ্যাঁ, কল্পনা করে ওইটার একটা চিত্র তৈরি করা, ওইটাকে বলে ভিজুয়ালাইজেশন। You need to consider those too. Yes, you need to consider those too. টম বলতেছে yes, you need to consider those too. তাহলে গ্রাফিক্সও কনসিডার করতে হবে বা গ্রাফিক্স জিনিসটাও খেয়াল রাখতে হবে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারতেছি 23-এর আনসার হয়তো গ্রাফিক্স হবে। আমরা এখন ব্ল্যাঙ্কের মধ্যে বসিয়ে দেখে নিই এনি গ্রাফিক্স অ্যাকম্পেনিং দি আইটেম। ঠিক আছে, তাহলে গ্রাফিক্সটাও খাপ খাচ্ছে, সো আনসার হবে গ্রাফিক্স। এখন 24, Because they can have a big effect on the reader's understanding of because they can have a big effect on the reader's understanding the story. of the story, যে কারণ স্টোরির ব্যাপারে পাঠকের কি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এটার উপর গ্রাফিক্সের অনেক বড় একটা প্রভাব আছে। Sometimes a bigger effect than the text itself. Sometimes a bigger effect than the text itself, যে কখনো কখনো টেক্সট বা লেখার চাইতেও গ্রাফিক্সের ইমপ্যাক্ট বা প্রভাবটা আরো বেশি থাকে। Then you'll need to look at how the item is put together. Then you will need to look at how the item is put together. এরপর তোমাকে দেখতে হবে যে আইটেমটা কিভাবে সাজানো হয়েছে ওইটা, অর্থাৎ এই যে নিউজটা এটা কিভাবে সাজাইছে ওই বিষয়টা তোমার দেখতে হবে। তাহলে এখানে আমার কখনো কোনো আনসার এখনো পর্যন্ত আসে নাই, শুধু বলছে যে কিভাবে পুট টুগেদার হয়েছে, কিভাবে একটা সাথে আরেকটা বসাইছে ওইটা। তো পুট টুগেদার একসাথে তো দুইটা আনসার, দুইটা ওয়ার্ড আনসার হবে না, যেহেতু আমাকে বলছে ওয়ান ওয়ার্ড অনলি, তাছাড়া এটা গ্রামাটিক্যালিও সেন্স মেক করবে না। দ্য ড্যাশ অফ দ্য আইটেম, এক্সাম্পল হোয়াটস মেড প্রমিনেন্ট। তাহলে এখনো আমার আনসার সরাসরি বলে নাই, তবে আমি বুঝতে পারতেছি যে আমার আনসারের দিকে যাচ্ছে। What structure is it given? হোয়াট স্ট্রাকচার ইজ ইট গিভেন, যে আইটেমটাকে কি স্ট্রাকচার দেওয়া হয়েছে। এখন যদি আমি দেখি যে স্ট্রাকচার শব্দটা বসালে খুব সুন্দরভাবে আমার আনসারের সাথে বা কোয়েশ্চনের সাথে খাপ খায়। দ্য স্ট্রাকচার অফ দ্য আইটেম, 24 হচ্ছে দ্য স্ট্রাকচার অফ দ্য আইটেম। এরপর 25-এ যাবে, তবে বুঝতে পারছি যে 25-এ যাওয়ার আগে হয়তো
কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবে। What structure is it given? Bear in mind that not many people read beyond the first. Bear in mind that not many people read beyond the first paragraph হয়তো বলবে যে bear in mind, যে খেয়াল রাখো বা মাথায় রাখো যে বেশিরভাগ রিডার বা অনেক রিডারই কি করে না, প্রথম প্যারাগ্রাফের পরে আর পড়ে না। Paragraph. So what has the journalist put at the beginning? So what has the journalist put at the beginning? যে জার্নালিস্ট বা সাংবাদিক তার লেখার মধ্যে কোন জিনিসটা প্রথমে রাখছে, প্রথম দিকে রাখছে, এই জিনিসটাও খেয়াল রাখো, কারণ প্রথম দিকের জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ থাকে বা ওইটা থেকে বোঝা যায় যে আসলে সাংবাদিকের উদ্দেশ্য কি। If, say, there are conflicting opinions about something, and if say there are conflicting opinions about something, এবং ধরো যদি কোনো একটা বিষয়ে কনফ্লিক্টিং অপিনিয়ন থাকে অর্থাৎ মতভিন্নতা থাকে, কয়েকটা মত থাকে, does one appear near the end? does one appear near the end, যে তাহলে কি দেখা যায় যে এই ভিন্ন মতের মধ্যে কোনো একটা মত প্যারাগ্রাফের বা লেখনির শেষ দিকে আসে, Where people probably won't read it. where people probably won't read it, যেখানে হয়তো বেশিরভাগ মানুষই যাবে না, পৌঁছাবে না, তাহলে এটা তারা পড়তেও পারবে না। And newspapers sometimes give wrong or misleading information. And newspapers sometimes give wrong or misleading information. হেজেল বলতেছে যে কখনো কখনো পত্রপত্রিকা রং, ভুল অথবা মিসলিডিং বা ভুল পথে নিয়ে যায় এমন তথ্য দিয়ে থাকে। Don't they? Don't they? ঠিক না? দেয় না? হেজেল জিজ্ঞেস করতেছে। Either deliberately or by accident. Either deliberately or by accident. তো deliberately শব্দটার অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ ইচ্ছা করেই দেয়। এখন দেখি টম কি বলে। Should I be looking at that too? হেজার বলতেছে should I be looking at that too, যে আমি কি ওইটাও দেখবো? Yes, if you can. তারপর টম বলতেছে yes if you can, যেহেতু এই জিনিসটা ভুলেও হতে পারে বা আবার ইচ্ছাকৃত হতে পারে, তো এই জিনিসটা যদি পারো তাইলে দেখো, কারণ এটা বোঝা তো কঠিন হবে যে নিউজপেপার ইচ্ছা করে করছে নাকি ভুলবশত করছে। Compare what's in different versions. Compare what is in different versions, যে বিভিন্ন ভার্সনে কি কি আছে ওইটা কম্পেয়ার করিও। And as far as possible, try and work out what's true and what isn't. Try and work out what's true and what isn't, এবং আরো চেষ্টা করিও যে কোন তথ্যটা সত্য এবং কোন তথ্যটা সত্য না, এটাও যাতে বের করতে পারো। And that relates to a very important point. And that relates to a very important point, এবং এটার সাথে প্রাসঙ্গিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। What's the writer's purpose? What's the writer's purpose? যে রাইটারের পারপাসটা কি? পারপাস মানে উদ্দেশ্য, অর্থাৎ রাইটার এই নিউজ দিয়ে কি করতে চায় বা কি প্রমাণ করতে চায় বা কি মেসেজ দিতে চায়। এখান থেকে আমরা 25 নম্বরে আনসার পেলাম দ্য রাইটার্স মেইন পারপাস। তবে মেইন শব্দটার কোনো সিনোনিম এখন আমরা পাই নাই, এই হিসেবে আমরা আরো শুনে যাব যেন শিওর হতে পারে যে পারপাসই আমাদের আনসার, Or at least the most important one. or at least the most important one, যে রাইটারের উদ্দেশ্য কি অথবা মূল উদ্দেশ্য কি, এটা যেন আমরা বুঝতে পারি। at least the most important one, তাহলে মেইন আর এবং মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সিনোনিমাস বা প্রায় সমান সমান অর্থ। তাহলে আমি এখন পুরোপুরি শিওর হলাম যে আমার আনসার হবে পারপাস। এখন 26-এ চলে যাব। If they have several. If they have several, এখনো আগেরটাতে বলতেছে যে at least what's the most important one if they have several, যে যদি রাইটারের অনেকগুলো উদ্দেশ্য থাকে, একটা লেখার পেছনে অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে, তাহলে at least মূল উদ্দেশ্যটা কি ওইটা যেন আমরা বের করতে পারি। It may seem to be to inform the public. It may seem to be to inform the public, হয়তো লেখকের উদ্দেশ্য হতে পারে জনগণকে জানানো,
But often it's that they want to create fear. or often it's that they want to create fear. কিন্তু অনেক সময় দেখা যায় যে লেখকের উদ্দেশ্য থাকে ভীতি তৈরি করা Or controversy. or controversy অথবা বিচ্ছিন্নতা তৈরি করা। আর কন্ট্রোভার্সি মূলত বোঝায় যে ঝগড়া বা ঝগড়া জাতীয় বিষয়, যে কনফ্লিক্টিং ভিউজ, Or to make somebody look ridiculous. or to make somebody look ridiculous. ridiculous খুব সুন্দর একটা শব্দ, বেশ লম্বা একটা শব্দ। ridiculous বলতে বোঝায় বোকার মতো, হ্যাঁ, অর্থাৎ বা বোকার মতো লাগে এরকম কোনো একটা কিছু। অর্থাৎ কাউকে রিডিকুলাস লাগতেছে মানে তাকে বোকার মতো লাগতেছে। কোন একটা কথা রিডিকুলাস মানে কথাটা বোকার মতো। Gosh, I see what you mean. হেজেল বলতেছে গশ আই সি হোয়াট ইউ মিন। তো গশ তো এটা আসলে কোনো অর্থ নাই, এটা এক ধরনের এক্সপ্রেশন বলা যায়। হ্যাঁ, যেমন আমরা ব্যথা পেলে আমরা বলি আউ বাংলায়, আর ইংলিশ স্পিকিং যারা তারা বলে আউচ, এরকম আর কি। গশ মানে অর্থাৎ সে তার কাছে অনেক সে অভিভূত হইতেছে, এই জন্য এই ধরনের একটা এক্সপ্রেশন দিছে, গশ আই সি হোয়াট ইউ মিন, যে তুমি কি বোঝাতে চাচ্ছ সেটা আমি বুঝতে পারতেছি। I suppose the writer may make assumptions. And I suppose the writer may make assumptions, যে এবং আমি ধারণা করতেছি যে রাইটার হয়তো অ্যাসাম্পশন করবে। অ্যাসাম্পশন মানে ধারণা। About the reader. অ্যাবাউট দ্য রিডার, যে রাইটার হয়তো লেখক হয়তো পাঠকদের ব্যাপারে আগে থেকেই কিছু ধারণা করবে, হ্যাঁ, বা ধারণা তৈরি করে রাখবে। তাহলে এখান থেকে আমরা দেখি যে 26-এ যদি অ্যাসাম্পশন শব্দটা বসাই তাহলে আমাদের আনসার হয় কিনা, মেক সেন্স করে কিনা। দ্য অ্যাসাম্পশনস দ্য রাইটার মে মেক অ্যাবাউট দ্য রিডার, হ্যাঁ, তাহলে আমার পুরোপুরি খাপ খাচ্ছে, কারণ অডিওতেও বলছে যে দ্য রাইটার মে মেক অ্যাসাম্পশনস অ্যাবাউট দ্য রিডার, যে লেখক পাঠকদের ব্যাপারে অ্যাসাম্পশন করতে পারে বা ধারণা তৈরি করতে পারে। That's right. টমও বলতেছে দ্যাটস রাইট। সো আমরা আরো শিওর হলাম যে এটাই আমাদের আনসার। About their knowledge of the subject. অ্যাবাউট দেয়ার নলেজ অফ দ্য সাবজেক্ট, তারপর টম এক্সাম্পল হিসেবে বলতেছে যে হ্যাঁ কোন ধরনের ধারণা করতে পারে, যে অ্যাবাউট দ্য নলেজ অফ দ্য সাবজেক্ট, বিষয়ের ব্যাপারে জনগণের কি পরিমাণ জ্ঞান আছে এই ব্যাপারে লেখক আগে থেকে একটা ধারণা করে নিতে পারে, যে সাধারণ জনগণ হয়তো এই ব্যাপারে বেশি জানে না, সো আমার এত বেশি খুব বেশি নির্ভুল ভাবে লেখার দরকার নাই, এরকম একটা কিছু হতে পারে। Attitudes. And a এন্ড দেয়ার অ্যাটিটিউডস, যে মানুষের মনোভাব কি এই বিষয়ে এটাও তারা হয়তো আগে থেকে ধারণা করবে। level of education. এন্ড দ্য লেভেল অফ এডুকেশন, এবং লেখকের পাঠকদের শিক্ষাগত যোগ্যতা কি এটাও হয়তো তারা আগে থেকে ধারণা করবে। Which means writing so that the readers understand without feeling patronized. So that the readers understand without feeling patronized, অর্থাৎ যে রিডাররা যাতে সহজেই বুঝে নিতে পারে প্যাট্রোনাইজ ফিল করা ব্যতীতই, প্যাট্রোনাইজড ফিল করা ব্যতীত। প্যাট্রোনাইজ মানে হলো, প্যাট্রোনাইজ শব্দের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হচ্ছে কাউকে আর্থিকভাবে সাহায্য করা, এটাকে প্যাট্রোনাইজ বলা হয়। আর একটা অর্থ হয় যে কাউকে এমনভাবে সাহায্য করা যাতে সে নিজেকে ছোট মনে করে। তো এটাই বলতেছে যে সো দ্যাট দ্য রিডার্স আন্ডারস্ট্যান্ড উইদাউট ফিলিং প্যাট্রোনাইজড, যে পাঠকদের লেভেল অফ এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা কেন মাথায় রাখতে হয়, কারণ যদি বেশি কঠিন করে লিখে ফেলে তাহলে পাঠকরা পরে বুঝতে পারবে না, তখন দেখা যাবে যে পাঠকরা প্যাট্রোনাইজড ফিল করতেছে, পাঠকরা হয়তো নিজেদেরকে ছোট মনে করতেছে, যে হ্যাঁ এই লেখা, এই সাধারণ বিষয়ের লেখাটা আমি ভালো করে পড়ে বুঝতে পারতেছি না, যে এই কঠিন কঠিন শব্দগুলো ব্যবহার করছে। যেমন অনেক সময় আমাদের রিডিং প্যাসেজে হতে পারে, আইএলটিএস রিডিং প্যাসেজে পরে আমাদের মনে হতে পারে আমি তো বুঝতে পারতেছি না।
All of that will make a difference to how the story is presented. all of that will make a difference to how the story is presented. যে এই সবগুলা বিষয়ে স্টোরিটা কিভাবে উপস্থাপন করা হইতেছে এই ব্যাপারে এই বিষয়ে একটা প্রভাব ফেলবে বা পার্থক্য তৈরি করবে। তো এর মধ্য দিয়ে হেজেল এবং টমের আলোচনা শেষ হলো এবং আমাদেরও আনসার বের করা শেষ হলো। এতক্ষণ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা সেন্টেন্স কমপ্লিশন দেখলাম লিসনিং সেকশন 3 এর। এখন আমরা লিসনিং সেকশন 3 এর টেবলস অংশে চলে যাব। এটাও সেকশন 2 তে আছে টেবলস, সেকশন 3 তেও সেম। আমরা একটা স্যাম্পল দেখে নিই। আমাদের সামনে যে স্যাম্পলটা আছে সেটা হলো কেমব্রিজ একাডেমিক বুক 11 এর টেস্ট 3 কোয়েশ্চেন 21 to 26। আপনার কাছে যদি কেমব্রিজ 11 বইটা থাকে তাহলে টেস্ট 3টা বের করে নিলে ভালো হয়। তো প্রথমেই আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেব সব সময়ের মতোই। রাইট ওয়ান ওয়ার্ড অনলি ফর ইচ আনসার, যে প্রত্যেকটা আনসারের জন্য আপনি শুধু একটা ওয়ার্ড লিখতে পারবেন। অর্থাৎ আমরা একটু আগে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছিলাম ওইটার মতোই এখানেও আপনি প্রত্যেকটা ব্ল্যাঙ্কে শুধু একটা ওয়ার্ড লিখতে পারবেন। এখন আমরা কন্টেন্টটা বোঝার চেষ্টা করব। যেহেতু টেবিলে র থাকে, কলাম থাকে, এই হিসেবে কন্টেন্ট বুঝতে আমাদের একটু সময় লাগে। তাই প্রথমে আমরা কন্টেন্টটা বুঝে ফেলবো যেন আমরা খুব সহজেই ধরে নিতে পারি যখন আলোচনা হয় তখন কিভাবে আলোচনাটার অগ্রগতি হচ্ছে ওইটা যেন আমরা সহজে ধরে নিতে পারি। প্রথমে কন্টেন্ট বোঝার জন্য প্রথমে আমরা দেখে নিই যে কতটা কলাম বা কতটা রো আছে। রো আমরা দেখতে পাচ্ছি 4টা আছে এবং কলাম আছে 2টা, এবং মূলত এখানে দুইটা কলামের সাপেক্ষে আলোচনাটা হচ্ছে। প্রথম কলামের টাইটেল হচ্ছে সাবজেক্ট অফ ড্রয়িং এবং দ্বিতীয় কলামের সাবজেক্ট হচ্ছে বা টপিক হচ্ছে চেঞ্জ টু বি মেড। জাস্ট এতটুক থেকে আমরা বুঝতে পারতেছি যে একটা কলামে আলোচনা হবে ড্রয়িং এর বিষয় নিয়ে, বিষয়বস্তু নিয়ে, বা ড্রয়িং বলতে আঁকা আঁকি, তো আঁকা আঁকির বিষয়বস্তু নিয়ে হবে। এবং পরের কলামে আলোচনা হবে চেঞ্জেস টু বি মেড বা চেঞ্জ টু বি মেড, অর্থাৎ এই আঁকা আঁকির মধ্যে বা ড্রয়িং এর মধ্যে কি কি পরিবর্তন আনতে হবে ওইটা নিয়ে আলোচনা হবে। এখন আমরা যেহেতু কন্টেন্ট বুঝে ফেললাম, মোটামুটি বুঝে ফেললাম, প্রশ্নগুলো পড়লে আরো ভালোভাবে বুঝবো। তো কন্টেন্টটা মোটামুটি বুঝার পরে এখন আমি বুঝার চেষ্টা করব যে কোয়েশ্চন কোন দিক থেকে কোন দিকে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কলামে 21 নম্বর কোয়েশ্চেন আছে, দ্বিতীয় কলামে 22, আবার প্রথম কলামে 23, দ্বিতীয় কলামে 24, আবার প্রথম কলামে 25, দ্বিতীয় কলামে 26। এটা থেকে বুঝতে পারতেছে যে কোয়েশ্চনের ক্রমধারা হচ্ছে বাম থেকে ডানে। অর্থাৎ বামের কলামে আলোচনা করবে কোনো একটা বিষয় নিয়ে, ছবির কোনো একটা বিষয় নিয়ে, এবং ডানের কলামে সেই বিষয়টাকে কিভাবে পরিবর্তন করা হবে ওইটা নিয়ে। এখন আমরা সরাসরি কোয়েশ্চনে চলে যেতে পারি। কোয়েশ্চন পড়ার সময় আমরা দুইটা কাজ করব। এক হলো আনসার প্রেডিক্ট করার চেষ্টা করব, অর্থাৎ আনসার ধারণা করার চেষ্টা করব, আন্দাজ করার চেষ্টা করব। এবং 2 আমরা কিওয়ার্ড বাছাই করে নেব। যেমন 21 নম্বর কোয়েশ্চন যদি আমরা পড়ি তাহলে সেখানে লেখা আছে এ ড্যাশ সারাউন্ডেড বাই ট্রিজ, অর্থাৎ এমন কোন একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে যেটা সারাউন্ডেড বাই ট্রিজ, যেটার আশেপাশে গাছগাছালি আছে। এখানে আমরা ট্রি শব্দটাকে কিওয়ার্ড হিসেবে নিলাম। যখন অডিওতে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করবে যেটার চারপাশে গাছগাছালি আছে ওইটাকে আমি ধরে নেব আমার আনসার হিসেবে। 22 নম্বর কোয়েশ্চেনে যদি আমরা যাই তাহলে সেই সেন্টেন্সে লেখা আছে অ্যাড ম্যালকম এন্ড এ ড্যাশ নোটিসিং হিম, অর্থাৎ ম্যালকমকে যুক্ত করো। ম্যালকমকে আমরা কিওয়ার্ড হিসেবে নিয়ে নিলাম, এন্ড এ ড্যাশ নোটিসিং হিম, এবং এমন কিছু একটা
যে ম্যালকমকে নোটিস করতেছে। নোটিস মানে দেখা বা খেয়াল করা। তো ম্যালকম একজন ব্যক্তির নাম, এতটুকু আমরা বুঝতে পারতেছি। ম্যালকম শব্দটা কেন আমরা দাগাইলাম? কারণ যেহেতু এটা একটা ব্যক্তির নাম, ব্যক্তির নাম কিন্তু প্যারাফ্রেজ করা যায় না বা সিনোনিম ইউজ করা যায় না। সেই হিসাবে আমি ধারণা করতে পারি, মোটামুটি নিশ্চিতভাবেই ধারণা করতে পারি যে ম্যালকম নামটা অডিওতে উল্লেখ করবেই। তো ম্যালকম নামটা যখন উল্লেখ করবে তখনই আমি আরেকটু বেশি অ্যালার্ট হয়ে যাব যে আমার আনসারের কাছে চলে আসছে। এন্ড এ ড্যাশ নোটিসিং হিম, এবং আরো একটা জিনিস অ্যাড করতে হবে ড্রয়িং এর মধ্যে, যেটা ম্যালকমকে দেখতেছে বা খেয়াল করতেছে। তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে যে জিনিসটা যুক্ত করা হবে ওইটা হয়তো কোনো একটা প্রাণী হবে, মানুষ হতে পারে বা অন্য কোনো প্রাণী হতে পারে। এমন কিছু একটা হবে যেটার দৃষ্টিশক্তি আছে, যেটা দেখতে পারে। যেহেতু এখানে বলছে যে নোটিসিং হিম, এই জন্য আমরা নোটিসিং হিম এই দুইটা শব্দের মধ্যেও আন্ডারলাইন করছি। এরপরে 23 নম্বর কোশ্চেনে যদি আমরা যাই তাহলে সেখানে দেখতে পারবো লেখা আছে পিপুল হু আর ড্যাশ আউটসাইড দ্য ফরেস্ট, যে এমন মানুষ যারা ফরেস্টের বাইরে কোনো কিছু একটা করতেছে, জঙ্গলের বাইরে কোনো একটা কিছু করতেছে। এই জন্য আমরা আউটসাইড দ্য ফরেস্ট এখানে দাগাইলাম। তাহলে যখন মানুষরা কোনো একটা কিছু করতেছে এটা নিয়ে আলোচনা হবে এবং ওইটা করতেছে জঙ্গলের বাইরে, তখন বুঝবো যে ওইটাই আমার আনসার। এটা থেকে আমরা আরো একটা জিনিস বুঝতেছি যে আমরা আনসারটা প্রেডিক্ট করতে পারতেছি যে মানুষ হয়তো কোনো একটা কাজ করবে, কারণ এখানে যদি কোনো ভার্ব না বসে অন্য কিছু বসে তাহলে সেন্টেন্সের সাথে খাপ খায় না। এরপরে 24 নাম্বার কোয়েশ্চনে আসি। অ্যাড ম্যালকম সিটিং অন এ ট্রি ট্রাঙ্ক অ্যান্ড ড্যাশ, যে ম্যালকমকে যুক্ত করো। অর্থাৎ এই যে 23-এর যে প্রেক্ষাপট, 23 নাম্বার কোয়েশ্চনের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটের সাথে আবার ম্যালকমকে যুক্ত করো। আগেরটাতেও দেখছি ম্যালকমকে যুক্ত করার কথা বলছে, এইটাতেও ম্যালকমকে যুক্ত করার কথা বলছে। ম্যালকম সিটিং অন এ ট্রি ট্রাঙ্ক, যে ম্যালকম কি আসছে, বসে আছে অন এ ট্রি ট্রাঙ্ক, একটা ট্রি ট্রাঙ্কের উপর বা গাছের ডালের উপর। তো ম্যালকম যে গাছের ডালের উপর বসে আছে এই জিনিসটা আমাকে বলবে অডিওতে, সাথে আরো একটা কিছু বলবে, এবং এন্ড ড্যাশ, যে ম্যালকম গাছের উপর বসে আছে এবং হয়তো ম্যালকম কোনো একটা কিছু করতেছে। ম্যালকম আরো কোনো একটা কিছু করতেছে, ম্যালকম তো অলরেডি এখানে সিটিং করতেছে, বসতেছে, সাথে আরো একটা কিছু হয়তো করতেছে। এখানেও কোনো একটা ভার্ব হবে, এটাও আমি প্রেডিক্ট করতে পারতেছি, অন্য কিছু হবে না, যেহেতু ওয়ান ওয়ার্ড অনলি বলছে। এরপরে 25 নম্বর কোশ্চেনে বলছে আইস স্কেটার্স অন ড্যাশ কাভার্ড উইথ আইস। এখানে আমরা আইস স্কেটার্স এ দাগাতে পারি কাভার্ড উইথ আইস, পুরোটাই আসলে দাগানোর মতো। আইস স্কেটার্স কি? আইস স্কেটার্স হচ্ছে আইসের মধ্যে স্কেট করে যারা, তাদেরকে আইস স্কেটার বলা হয়। স্কেট করা মানে হলো স্লাইড করে করে যাওয়া, এরকম বলা যায়, দুইটাই হয়। আপনারা হয়তো এমন জুতা দেখছেন যে জুতাগুলোর মধ্যে চাকা লাগানো থাকে, ওগুলাকে বলা হয় রোলার স্কেটস, এবং যারা রোলার স্কেটস ইউজ করে তাদেরকে বলা হয় রোলার স্কেটার্স। হ্যাঁ, তো এখানে রোলার স্কেটসের মতো আরেকটা আছে আইস স্কেটস। ওইটা ওই ওই জুতার নিচে মেটালিক একটা বারের মতো থাকে, ওইটা পরে ওই ফ্রোজেন লেক বা ফ্রোজেন পন্ড বা পুল এগুলোর উপরে স্লাইড করা যায়, ওগুলাকে বলা হয় আইস স্কেটস, এবং এগুলা যারা ইউজ করে তাদেরকে বলে আইস স্কেটার্স। এখানে এই জিনিসটাই বলছে যে এখানে ছবিতে কি আছে, আইস স্কেটার্সদের ছবি আছে, এবং আইস স্কেটার্সদের ছবি কোথায় আছে? কাভার্ড উইথ আইস, অন সামথিং কাভার্ড উইথ আইস, কোন একটা জিনিসের উপর আছে কাভার্ড উইথ আইস, যেই জিনিসটা বরফ দ্বারা ঢাকা। এরপর 26 নম্বর বলছে এড এ ড্যাশ ফর ইচ পারসন, ফর ইচ পারসন, যে প্রত্যেকটা মানুষের
ছবিতে যত মানুষ আছে সে প্রত্যেকটা মানুষের সাথে কোনো একটা কিছু এড করতে বলছে। হয়তো মানুষের টুপি হতে পারে, জুতা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ছবিতে অনেক মানুষ আছে এবং সেই মানুষদের প্রত্যেকের শরীরে বা শরীরের সাথে কোনো একটা কিছু যুক্ত করতে হবে। আমরা মোটামুটি বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝলাম এবং কিওয়ার্ডও দাগিয়ে নিলাম। এখন আমরা খুব সংক্ষেপে আনসারিং স্ট্র্যাটেজিগুলা পয়েন্ট আকারে দেখে নেব। প্রথমে আমরা ইনস্ট্রাকশন ভালো করে পড়বো, যেহেতু ইনস্ট্রাকশনের মধ্যে লেখা থাকবে যে আমি আমার ব্ল্যাঙ্ক গুলাতে গ্যাপের মধ্যে কতটা অর্থ, কতটা শব্দ উল্লেখ করতে পারবো। এরপর আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টেবিল ইজ অ্যাবাউট, টেবিলের বিষয়বস্তু বোঝার চেষ্টা করব যে কি নিয়ে আলোচনা হচ্ছে। আন্ডারস্ট্যান্ড দ্য অর্ডার অফ কোয়েশ্চেনস, যে কোয়েশ্চনের ক্রমধারাটা বোঝার চেষ্টা করব। কোয়েশ্চেন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবং উপর থেকে নিচে যাচ্ছে নাকি শুধু বাম দিকে ডানে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড দ্য রোজ এন্ড কলামস, টেবিলের মধ্যে যতগুলা রো আছে এবং যতগুলা কলাম আছে এগুলার কাজ কি এটা আমরা বোঝার চেষ্টা করব। আন্ডারস্ট্যান্ড এন্ড আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস, কিওয়ার্ড বুঝে বুঝে আন্ডারলাইন করার চেষ্টা করব। প্রেডিক্ট দ্য আনসার, আমরা আনসার আন্দাজ করার চেষ্টা করব বা আনসার ধারণা করার চেষ্টা করব। ইউ ক্যান সার্কেল দ্য কোয়েশ্চেন নাম্বারস ইফ ইউ ফিল কমফোর্টেবল, কোয়েশ্চেন নাম্বার যদি সার্কেল করতে পারি তাহলে কোয়েশ্চেন নাম্বার চাইলে সার্কেলও করতে পারি। কোয়েশ্চেন নাম্বার সার্কেল করা বলতে কি বোঝায় এটা আমরা আগেও দেখছিলাম, এরপরও আপনাদেরকে আরেকবার দেখাই। যেমন 21 নাম্বার কোয়েশ্চেন আমি এইভাবে সার্কেল করতে পারি, এরপর 22 কেও এরকম সার্কেল করতে পারি, 23, 24, 25, 26। এই সার্কেল করার উদ্দেশ্য কি? যেন কোয়েশ্চনটা আমাদের কাছে ক্লিয়ারলি ফুটে ওঠে। অনেক সময় কোয়েশ্চন নাম্বার মিস হয়ে যেতে পারে, এই কারণেই সার্কেল করা হয়। তবে এই সার্কেলটা আমরা তখনই করব যখন আমাদের হাতে এক্সট্রা সময় থাকবে। আমাদের হাতে যদি এক্সট্রা সময় না থাকে তাহলে কোয়েশ্চনটা সার্কেল করার দরকার নেই, কারণ তখন সার্কেল করতে গিয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট হবে। এখন আপনারা যদি প্রস্তুত থাকেন আমি অডিওটা ছেড়ে দেব এবং অডিও শুনে শুনে আপনারা এটা সলভ করে ফেলবেন। Section 3. You will hear two students called Helen and Jeremy, who are studying creative writing, discussing a project for their course which involves writing and illustrating stories for children. First, you have some time to look at questions 21 to 26. Now listen carefully and answer questions 21 to 26. Hello, Helen. Sorry I'm late. Hi, Jeremy, no problem. Well, we'd better work out where we are on our project, I suppose. Yeah, I've looked at the drawings you've done for my story, The Forest, and I think they're brilliant. They really create the atmosphere I had in mind when I was writing it. Oh, I'm glad you like them. There are just a few suggestions I'd like to make. Go ahead. Now, I'm not sure about the drawing of the cave. It's got trees all around it, which is great, but the drawing's a bit too static, isn't it? I think it needs some action. Yes, there's nothing happening. Perhaps I should add the boy, Malcolm, isn't it? Hmm. He would be walking up to it. Yes, let's have Malcolm in the drawing. And what about putting in a tiger? The one that he makes friends with a bit later. Maybe it could be sitting under a tree, washing itself. And the tiger stops in the middle of what it's doing when it sees Malcolm walking past. That's a good idea. Okay, I'll have a go at that. Then there's the drawing of the crowd of men and women dancing. They're just outside the forest, and there's a lot going on.
That's right. You wanted them to be watching a carnival procession, but Mhm. I thought it would be too crowded. Do you think it works like this? Yes, I like what you've done. The only thing is, could you add Malcolm to it without changing what's already there? What about having him sitting on the tree trunk on the right of the picture? Yes, that would be fine. And do you want him watching the other people? No, he's been left out of all the fun, so I'd like him to be crying. That'll contrast nicely with the next picture where he's laughing at the clowns in the carnival. Right, I'll do that. And then the drawing of the people ice skating in the forest. I wasn't too happy with that one. Because they're supposed to be skating on grass, aren't they? That's right, and it's frozen over. At the moment, it doesn't look quite right. I see what you mean. I'll have another go at that. And I like the wool hats they're wearing. Maybe you could give each of them a scarf as well? Yeah, that's easy enough. They can be streaming out behind the people to suggest they're skating really fast. Great. Well, that's all on the drawings. Right. So you finish writing your story, and I just need to finish illustrating it, and my story and your drawings are done. তাহলে এখন আমরা একসাথে দেখে ফেলি কি বলে। Discussing a project for their course, which involves writing and illustrating stories for children. তাহলে তাদের একটা কোর্স আছে এখানে, রাইটিং এন্ড ইলাস্ট্রেটিং স্টোরিজ ফর চিলড্রেন, বা বাচ্চাদের জন্য স্টোরি লেখা এবং ইলাস্ট্রেট করা বা দেখানো, ফুটিয়ে তোলা, এটার উপর একটা কাজ হচ্ছে, ওই কাজ নিয়ে তারা কথা বলতেছে। First, you have some time to look at questions 21 to 26. They're brilliant. They Me, no problem. And answer questions 21 to 26. Hello, Helen. Sorry I'm late. Hi. হ্যালো হেলেন, সরি আই এম লেট। তো হেলেনকে বলতেছে যে আমি লেট, সরি। Hey, Jeremy, no problem. হাই জেরেমি, নো প্রবলেম। এবং হেলেন বলতেছে যে হাই জেরেমি, নো প্রবলেম। তাহলে মহিলাটার নাম হলো হেলেন এবং পুরুষটার নাম হলো জেরেমি। Well, we'd better work out where we are on our project, I suppose. So well, we better work out where we are on our project, I suppose. তো আমরা আমাদের প্রজেক্টের কোথায় ছিলাম এটা নিয়ে আমরা তাড়াতাড়ি শুরু করে ফেলি কথাবার্তা। Yeah, I've looked at the drawings you've done for my story. Yeah, I have looked at the drawings you have done for my story. আমার স্টোরি বা আমার যে গল্পটা লিখছি এটার জন্য তুমি যেই ড্রয়িং করছো বা যেই ছবিগুলো আঁকছো ওগুলো আমি দেখছি। Forest, and I think they're brilliant. They really create the atmosphere. And I think they are brilliant. They really create the atmosphere. আমি মনে করি যে ছবিগুলা ব্রিলিয়েন্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এবং they really create the atmosphere, এবং এই ছবিগুলা ওই পরিবেশ তৈরি করে। I had in mind when I was writing it. I had in mind when I was writing it. আমি যেই পরিবেশ চিন্তা করতেছিলাম ওই পরিবেশগুলাই তোমার ছবি তৈরি করতে পারছে। I'm glad you like them. I'm glad you like them. হেলেন বলতেছে যে তোমার যেটা পছন্দ হয়েছে এটা জেনে আমি খুশি হলাম। Just a few suggestions There are just a few suggestions I would like to make. তোমার ছবিগুলোর ব্যাপারে আমার কিছু সাজেশন আছে যেটা আমি তোমাকে জানাতে চাই। like to make. Go ahead. Now, হেলেন বলতেছে go ahead. হ্যাঁ, চলো বলো। I'm not sure about the drawing of the cave. I'm not sure about the drawing of the cave. জেরেমি বলতেছে যে কেভ বা গুহার যে ছবিটা আঁকছো এটার ব্যাপারে আমি পুরোপুরি শিওর না। It's got trees all around it, which It's got trees all around it. যে এটার চারপাশে গাছগাছালি আছে। তাই এটা থেকে আমরা বুঝতে পারতেছি কি প্রথমটার আনসার হবে কেভ, কারণ প্রথমটাতে কি বলছে a desert surrounded by trees, এমন কোন একটা জিনিস যেটার চারপাশে গাছগাছালি আছে বা গাছগাছালি দ্বারা ঘেরাও করা। তাহলে আনসার হবে কেভ। সরি, এটা তো 21। is great, but the which is great, বলতেছে যে এটা দারুণ হয়েছে, drawing's a bit too static. but the drawings a bit too static. Static
বলতে বোঝায় স্থিতিশীল। তো এখানে শুধু স্থিতিশীল বুঝাইতেছে না, খুব ভদ্রভাবে বলতেছে যে ছবিটা একটু বেশি একঘেয়ে হয়ে যায়, যে বেশি জিনিসপত্র নাই। I think it needs some action. Yeah. আই থিংক ইট নিডস সাম অ্যাকশন। আমার মনে হয় যে এই ছবির মধ্যে কিছু অ্যাকশন দরকার। এটা অ্যাকশন আশা করি অনুবাদ করা দরকার নেই। Yes, there's nothing happening. ইয়েস দেয়ারস নাথিং হ্যাপেনিং। হেলেনও বলতেছে হ্যাঁ এখানে আসলে কোনো কিছু চলতেছে না, শুধু একটা গুহার ছবি মাত্র। Perhaps I should add the boy. Malcolm is Perhaps I should add the boy Malcolm, isn't it? যে আমার মনে হয় আমি মেলকমকে ছবিতে অ্যাড করতে পারি। মেলকম হলো তার স্টোরির মূল চরিত্রের নাম, আমাদের ধারণা। it. He would be walking up to it. হি উড বি ওয়াকিং আপ টু ইট। যে ছবিতে দেখা যাবে যে মেলকম গুহার মধ্যে যাচ্ছে বা গুহার দিকে এগিয়ে যাচ্ছে। Yes, let's have Malcolm in the drawing. লেটস হ্যাভ ম্যালকম ইন দ্য ড্রয়িং। তাহলে প্রথম কিওয়ার্ডটা বলছে যে মেলকমকে যুক্ত করো, সাথে আরো কিছু একটা যুক্ত করার কথা বলবে। And what about putting in a tiger? এন্ড হোয়াট অ্যাবাউট পুটিং ইন এ টাইগার? মেলকমের পাশাপাশি ছবিতে একটা বাঘ যুক্ত করলে কেমন হয়? এটা জেরেমি বলতেছে। এখন দেখি আমরা হেলেন কি বলে। The one that he makes friends with a bit later. তারপর জেরেমি আরো বলতেছে দ্য ওয়ান দ্যাট হি মেক্স ফ্রেন্ডস উইথ এ বিট লেটার। যে ওই বাঘটা আমরা ছবিতে উল্লেখ করতে পারি যেই বাঘের সাথে পরবর্তীতে মেলকমের বন্ধুত্ব হয়। অর্থাৎ স্টোরি বা গল্পের এক পর্যায়ে একটা বাঘের সাথে মেলকমের বন্ধুত্ব হয়। জেরেমি বলতেছে ওই বাঘটাকেই আমরা এই ছবিতে দিয়ে দিতে পারি। It could be sitting under a tree. মেবি ইট কুড বি সিটিং আন্ডার এ ট্রি। জেরেমি বলতেছে হয়তো বাঘটা গাছের নিচে বসে আছে, Washing itself. ওয়াশিং ইটসেলফ, এবং গোসল করতেছে। and the tiger stops in the middle of what it's doing when it's And the tiger stops in the middle of what it's doing. এবং বাঘটা যা করতেছিল ওইটার মাঝখানে হঠাৎ থেমে যায়। এটা হেলেন বলতেছে। sees Malcolm walking past. When it sees Malcolm walking past, যখন বাঘটা দেখতে পারে যে মেলকম তাকে ক্রস করে যাচ্ছে। That's a good idea. তো জেরেমি বলতেছে দ্যাটস এ গুড আইডিয়া, সুন্দর একটা আইডিয়া। তাহলে তাদের আলোচনা থেকে আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম যে 22 এর আনসার হবে টাইগার। টাইগার তারা দুইজনই এড করতে যাচ্ছে। I'll have a go at that. তারপর হেলেন বলতেছে ওকে আইল হ্যাভ এ গো এট দ্যাট, ঠিক আছে আমি এটা করার চেষ্টা করব। Then there's the drawing of the crowd of men and women dancing. Then there's a drawing of the crowd of men and women dancing. এরপর পুরুষ এবং মহিলাদের একটা ক্রাউড বা একটা গ্যাঞ্জামের ছবি আছে, যেখানে দেখা যাচ্ছে যে তারা ড্যান্স করতেছে, তারা নাচানাচি করতেছে। তো এটা কিন্তু আমাদের 23 নাম্বার আনসার হতে পারে, ড্যান্সিং শব্দটা, পিপল হু আর ড্যান্সিং। কিন্তু আউটসাইড দ্য ফরেস্ট এখনো বলে নাই। যদি আউটসাইড দ্য ফরেস্ট বলে ফেলে তাহলে আমরা 100% শিওর হয়ে যাব যে ড্যান্সিংটাই আমাদের আনসার। এখন আমরা আপাতত লিখে রাখি They're just outside the forest. দেয়ার জাস্ট আউটসাইড দ্য ফরেস্ট, তারা জঙ্গলের ঠিক বাহিরেই নাচানাচি করতেছে। সো এখন আমি শিওর হয়ে গেলাম যে ডান্সিং হবে আনসার। এখন আমরা 24-এ চলে যাই যে এই ছবিটাকে কিভাবে তারা পরিবর্তন করতে যাচ্ছে, এই আলোচনায় কি বলে দেখি। And there's a lot going on. And there's a lot going on, এবং অনেক আশেপাশে অনেক জিনিস চলতেছে। That's right. You wanted them to be watching a carnival procession, but Mm. That's right, you wanted them to be watching a carnival procession. হেলেন বলতেছে জেরেমিকে যে তুমি তো চাইছিলে যে তারা যেন এই নাচানাচি করা অবস্থায় একটা কার্নিভাল দেখে। কার্নিভাল মানে মেলা, কার্নিভাল প্রসেশন বা মেলা চালু হইতেছে ওইটা দেখে। I thought it would be too crowded. I thought it would be too crowded. হেলেন বলতেছে যে আমি মনে করছিলাম ছবিটা একটু বেশি গ্যাঞ্জাম হয়ে যাবে। Do you think it works like this? Do you think it works like this? হেলেন জিজ্ঞেস করতেছে যে এখন যেই অবস্থায় আছে ছবিটা এটা কি ঠিক আছে? Yes, I like what you've done. জেরেমি বলতেছে yes, I like what you've done. যে হ্যাঁ তুমি যা করছো আমার ভালো লাগছে।
এটা থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে অতটা ভালো লাগে নাই, তার কথার ধরন থেকে বোঝা যাচ্ছে। যাই হোক, The only thing is, could you add Malcolm to it? the only thing is could you add Malcolm to it? তারপর জেরেমি বলতেছে ঠিক আছে তোমার ড্রয়িং ভালো হয়েছে, কিন্তু ম্যালকমকে কি অ্যাড করা যায়? Without changing what's already there. উইদাউট চেঞ্জিং হোয়াটস অলরেডি দেয়ার। ছবিতে ইতোমধ্যে যা আছে এগুলা কিছু পরিবর্তন করা ব্যতীতই ম্যালকমকে কি যুক্ত করতে পারবা ছবির মধ্যে? What about having him sitting on the tree trunk? What about having him sitting on the tree trunk? হ্যাঁ, আচ্ছা তাকে গাছের ডালে বসালে কেমন হয়? তাহলে আমাদের কিওয়ার্ড বলে ফেললো যে এড ম্যালকম সিটিং অন এ ট্রি ট্রাঙ্ক On the right of the picture. অন দ্য রাইট অফ দ্য পিকচার। ছবির ডান পাশে যে গাছ আছে ওই গাছের ডালে তাকে বসালে কেমন হয়? Yes, that would be fine. জেরেমি বলতেছে ইয়েস দ্যাট উড বি ফাইন। এখন আমার 24 নম্বর আনসার এসে যাবে। And do you want him watching the other people? হেলেন জিজ্ঞেস করতেছে ডু ইউ ওয়ান্ট হিম ওয়াচিং দি আদার পিপল? তুমি কি চাও যে ম্যালকম অন্য মানুষদেরকে দেখতেছে এরকম একটা ছবি আঁকি? তো যদি জেরেমি বলে ইয়েস তাহলে আনসার হবে এন্ড ওয়াচিং। এখন দেখি আমরা জেরেমি কি বলে। No, he's been left out of all the. তো জেরেমি বলতেছে যে নো, না সে দেখতেছে না, কারণ হি ইজ বিন লেফট আউট অফ অল দ্য Fun, so I'd like. ফান। হি হ্যাজ বিন লেফট আউট অফ অল দ্য ফান। না আমি চাই না যে সে এটা দেখুক, কারণ তাকে তো সব ধরনের মৌজ মাস্তি থেকে বিরত রাখা হয়েছে। To be crying. সো আইড লাইক হিম টু বি ক্রাইং। তাই আমি চাইবো যেন সে কান্না করতে থাকে, অর্থাৎ ছবিতে যেন সে তাকে কান্না করতে দেখা যায়, ক্রাইং। এড ম্যালকম সিটিং অন এ ট্রি ট্রাঙ্ক এন্ড ক্রাইং। সে ট্রি ট্রাঙ্কে বসে কান্না করতেছে, কাঁদতেছে। That'll contrast nicely with the next picture. দ্যাট উইল কন্ট্রাস্ট নাইসলি উইথ দ্য নেক্সট পিকচার। এইটার সাথে পরবর্তী পিকচারের অনেক সুন্দর একটা কেমিস্ট্রি হবে, বা অনেক সুন্দর একটা, এই পিকচারের সাথে পরবর্তী পিকচারটা সুন্দরভাবে খাপ খাবে। Where he's laughing at the clowns. where he is laughing at the clowns। যেই পরবর্তী পিকচারে সে ক্লাউন দেখে হাসাহাসি করতেছে। ক্লাউন মানে জোকার। In the carnival. ইন দ্য কার্নিভাল, মেলাতে যে জোকার আছে ওদেরকে দেখে হাসাহাসি করতেছে। এটা পরবর্তীতে ঘটবে। সো এটার আনসার হবে ক্রাইং, এবং লাফিংটা পরবর্তীতে হবে। সো এখানে লাফিং আনসার হবে না। I'll do that. হেলেন বলতেছে রাইট আই উইল ডু দ্যাট। ঠিক আছে আমি এটা করব। And then the drawing of the people ice skating in the. and then the drawing of the people ice skating on the in the forest। এরপর সেই মানুষদের ছবি যেখানে যারা ফরেস্টের মধ্যে বা জঙ্গলের মধ্যে আইস স্কেটিং করতেছে। Forest. I wasn't too happy with that one. হেলেন বলতেছে আই ওয়াজন্ট টু হ্যাপি উইথ দ্যাট ওয়ান। যেই ছবি যে আমি আঁকছি এটা নিয়ে আমি খুব বেশি সন্তুষ্ট না। Because they're supposed to be skating on grass. বিকজ দে আর সাপোজ টু বি স্কেটিং অন গ্রাস। কারণ তারা তো ঘাসের উপর স্কেটিং করার কথা, ঠিক না? হেলেন জিজ্ঞেস করতেছে জেরেমিকে। তো আমরা এখানে আনসার অলরেডি হয়তো পেয়ে গেছি, কারণ কোশ্চেনে বলছে আই স্কেটার্স অন সামথিং, এবং হেলেন বলতেছে দে আর সাপোজ টু বি স্কেটিং অন গ্রাস, যে তারা হয়তো ঘাসের উপর স্কেট, তারা তো ঘাসের উপর স্কেট করার কথা। তাহলে এইটা থেকে বুঝতে পারতেছি যে আনসার হতে পারে গ্রাস, আই স্কেটার্স অন গ্রাস। এরপরের অংশ যদি মিলে যায় তাহলে আমরা 100% শিওর হয়ে যাব যে গ্রাসটা কি কাভার্ড উইথ আইস কিনা, অর্থাৎ বরফ দিয়ে ঢাকা কিনা। Aren't they? That's right. And it's জেরেমি বলতেছে দ্যাটস রাইট এন্ড ইটস frozen over. ফ্রোজেন ওভার, এবং এটা ফ্রোজেন ওভার, অর্থাৎ এটার উপরের দিকটা ফ্রিজ হওয়া বা ফ্রোজ হওয়া, হ্যাঁ, অর্থাৎ বরফ দিয়ে ঘেরা। তাহলে আনসারটা হবে গ্রাস, এটা আমরা শিওর হয়ে গেলাম। At the moment, it doesn't look quite right. At the moment it doesn't look quite right। জেরেমিও বলতেছে যে বর্তমান হালতে এটাকে খুব একটা সুবিধার লাগতেছে না এই পরিস্থিতিটাকে। I see what you mean. হেলেন বলতেছে আই সি হোয়াট ইউ মিন। হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ সেটা আমি বুঝতেছি। I'll have another go at that.
I'll have another go at that. তো এটা আগেও বলছে যে I will have a go at that, অর্থাৎ আমি এটা চেষ্টা করে দেখবো বা এটা এটা নিয়ে আমি ঘষা মাজা করে দেখবো, এটা আমি ট্রাই করে দেখবো কি করা যায়। And I like the wool hats they're wearing. And I like the wool hats they're wearing. এবং এই যে মানুষ যারা আইস স্কেটার আছে তাদের মাথায় যে উল হ্যাট বা উলের যে টুপিগুলা আছে এগুলা আমার খুব ভালো লাগছে। Maybe you could give each of them a scarf as well. Maybe you could give each of them a scarf as well. যা আমার মনে হয় তাদের প্রত্যেককে বা প্রত্যেকটা মানুষকে তোমরা একটা করে স্কার্ফও দিতে পারো। স্কার্ফ মানে যেই কাপড় গলার মধ্যে পেঁচানো থাকে, অনেক সময় আমরা মাফলারও বলি, মাফলারও এক ধরনের স্কার্ফ। তো সে বলতেছে যে আমার মনে হয় স্কার্ফ প্রত্যেকটা মানুষকে তুমি স্কার্ফ এঁকে দিতে পারো, এই যে উলের হ্যাটের পাশাপাশি স্কার্ফও দিতে পারো। Oh, Yeah, that's easy enough. তারপর হেলেন বলতেছে ইয়া দ্যাটস ইজি এনাফ। তাহলে আমরা 26-এরও আনসার পেয়ে গেলাম। 26-এর আনসার হচ্ছে স্কার্ফ। They can be streaming out behind the people to suggest they're skating really fast. great. Well, that's all on the drawings. Right. আজকের ক্লাস আমরা এতটুকু করেই শেষ করে ফেলি। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ ফ্লো চার্ট দেখব। ফ্লো চার্টটা একটু ডিফারেন্ট। সেকশন 3 তে ফ্লো চার্ট আছে, আমার জানা মতে লিসনিং এর আর কোনো সেকশনে ফ্লো চার্ট নাই। সেকশন 3 এর ফ্লো চার্ট দেখার পর আমরা সেকশন 4 এ চলে যেতে পারবো। সেকশন 4 এ এক ধরনের কোয়েশ্চেন টাইপই আছে। সো আশা করতেছি আগামী ক্লাসে আমরা ফ্লো চার্ট শেষ করে সেকশন 4 এর কোয়েশ্চেন টাইপটাও দেখে লিসনিং পার্টটা শেষ করে ফেলতে পারবো, এবং লিসনিং পার্টটা শেষ হয়ে গেলে আমরা লিসনিং পার্টের উপর একটা এক্সাম নিয়ে নিতে পারবো।